ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে 87 উপজেলায় চলছে ভোট গ্রহণ। 16টি উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে 58,000 পুলিশ সদস্য মোতায়েন। দক্ষিণ উপকূলে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব রেখে গেছে ক্ষতচিহ্ন। দানবীয় জলোচ্ছ্বাসে নিঃস্ব কয়েক হাজার পরিবার। এমপি আনাস হত্যাকাণ্ডে অভিযুক্ত শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল যশোর থেকে গ্রেপ্তার। নরসিংদীর সাবেক পিওপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে 87 উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। তৃতীয় ধাপে 109টি উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। তবে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির কারণে স্থগিত করা হয়েছে 22 উপজেলার ভোট। এই ধাপে ভোটার 2 কোটির উপরে। এর মধ্যে 16টি উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে এবং বাকিগুলোতে হচ্ছে ব্যালট পেপারে। এ ধাপে প্রায় 58,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সাথে থাকছে লক্ষাধিক আনসার সদস্য। এ ধাপে এরই মধ্যে বিভিন্ন পদে 12 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 2 দফা মোট 22 উপজেলায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। দর্শক, এই মুহূর্তে যশোর থেকে ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। যশোরের অভয়নগর এবং বাঘারপাড়াতে দুটি উপজেলায় ভোট হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং এই প্রথম এই দুই উপজেলাতে ইভিএমের মাধ্যমে ভোট হওয়ার কারণে ভোটাররা অত্যন্ত আনন্দ উল্লাসের সাথে ভোট দিচ্ছেন। আমি আপনার মধ্যে দর্শকদের দেখাতে চাই, যশোরের বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলার সকাল থেকেই ভোটার উপস্থিতি কম ছিল এবং বেলা বাড়ার সাথে সাথেই ভোটার উপস্থিতি বেড়ে চলেছে। পুরুষ ভোটার উপস্থিতি খুব কম, কিন্তু মহিলা ভোটাররা সকাল থেকেই দীর্ঘ লাইন বেঁধে ভোট দিচ্ছেন। কারণ এই প্রথম ইলেকট্রনিক ইভিএমের মাধ্যমে ভোট হওয়ার কারণে ব্যাপক আনন্দ উল্লাসের সাথে ভোট দিচ্ছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই প্রশাসন ব্যাপক ব্যবস্থা নিচ্ছেন এবং কোনো অবস্থায় কোথাও এখনো ভোটাররা অত্যন্ত আনন্দের সাথে ভোট দিচ্ছেন। যশোরের বাঘারপাড়া এবং অভয়নগরের নির্বাচনী সর্বশেষ এই তথ্যটুকু আমার কাছে ছিল। ধন্যবাদ আপনাকে শরীফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে ফরিদপুরের সদরপুর থেকে ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সারা দেশের ন্যায় আজ ষষ্ঠ উপজেলা নির্বাচনের যে তৃতীয় ধাপের যে নির্বাচনের কিন্তু ভোট গ্রহণ আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের সদরপুরে, যেটি আজ সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে এই সদরপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি রয়েছি সদরপুরের কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে আপনারা দেখছেন যে সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই নেই বললেই চলে। তবে এখানকার যারা প্রার্থী সমর্থক এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে এখানে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করবে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে সদরপুর উপজেলাতে সর্বমোট 1,66,335 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সর্বমোট ভোট কেন্দ্রের সংখ্যা 68টি ভোট কেন্দ্রে তারাও ভোট গ্রহণ চলছে। আপনাকে এই কেন্দ্রটির একটি ফলাফল আপনাকে যেটি বলি যে প্রথম 2 ঘন্টায় এখানে কিন্তু এই কেন্দ্রটিতে 2760 জন ভোটার কিন্তু এই কেন্দ্রটিতে তাদের ভোট প্রদান করবেন। তো এর মধ্যে এই কেন্দ্রটিতে আমরা প্রথম 2 ঘন্টার যেটি ভোট প্রদানের যে ফলাফল আমরা যেমনটি পেয়েছি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত মাত্র 2% ভোট এখানে পড়েছে। তো আপনাকে আরেকটি বিষয় অবগত করে রাখতে চাই, এইখানকার যে ভোটের যে পরিবেশ নিয়ে আমি সকালে কথা বলেছি। এখানকার যিনি আনারস প্রতীকের শহীদুল ইসলাম বাবুল, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি বেশ কিছু অভিযোগ করেছেন, সেটি হচ্ছে যে তার চরাঞ্চলের কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এখানকার প্রার্থী, ভোটার এবং যারা সর্বসাধারণ কিন্তু চাচ্ছেন যে একটি শান্তিপূর্ণ পরিবেশে এই সদরপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হোক। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের সদরপুর থেকে নির্বাচন পরিস্থিতির সর্বশেষ। শফিকুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রংপুরের 2টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ সকাল 8টা থেকে শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। অবাধ সুষ্ঠু নির্বাচন করতে কঠোরভাবে কাজ করছেন প্রশাসন। রংপুরে 2 উপজেলা পরিষদ, গঙ্গাচড়া ও রংপুর সদর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,37,710 জন ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন। গঙ্গাচড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা 2,39,155 জন। রংপুর থেকে ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, ভোটের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সৌদা, আপনি জানেন যে ষষ্ঠ যে উপজেলা পরিষদ নির্বাচনের যে তৃতীয় ধাপের নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আজকে। বলে রাখি যে রংপুরের দুটি উপজেলায় আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাকে বলি যে নির্বিঘ্নে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। এখানে যে ভোট কেন্দ্র রয়েছে আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে পাশাপাশি দুটি ভোট কেন্দ্র, একটি গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এবং পাশাপাশি গঙ্গাচড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই দুটি কেন্দ্রের একেবারেই মাঝ প্রান্তে রয়েছে। এখানে আপনাকে যদি বলে রাখি যে আসলে এই কেন্দ্রটিতে ভোটার সংখ্যা এখানে যে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এই ভোট কেন্দ্রে এখানে 2365টি ভোট রয়েছে, সেখানে 11টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 90টি এবং এর পাশাপাশি যে পুরুষ ভোট কেন্দ্র অর্থাৎ এই কেন্দ্রটিতে ভোট সংখ্যা রয়েছে 2177টি, সেখানে কিন্তু ভোট পড়েছে 140টি মাত্র। তবে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের যে দুটি উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে রংপুরের গঙ্গাচড়া এবং রংপুর সদর, এই দুটি উপজেলাতে কিন্তু প্রায় 38 জন অর্থাৎ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত যে মহিলা ভাইস চেয়ারম্যান এই 3টি পদে কিন্তু 38 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমরা যদি দেখেছি যে আসলে এই অঞ্চলের যে ভোটাররা তারা কিন্তু একটি কর্মময় ব্যস্ততার সময় পার করছে। এই কারণে কিন্তু ভোটার উপস্থিতি সকাল থেকেই কিন্তু খুব একটা আসলে লাইন আমাদের চোখে পড়েনি। তবে ধীরে ধীরে ভোটাররা কেন্দ্রে আসছেন এবং পছন্দের প্রার্থীদের নির্বিঘ্নে কিন্তু তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন। তবে সব মিলে যদি বলি যে এখন পর্যন্ত এই রংপুরের যে দুটি উপজেলায় যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত কোথাও কিন্তু যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আসলে আমাদের কাছে নাই। তবে বেলা যতই বাড়বে ততই ভোটারের সংখ্যা বাড়বে এমনটাই কিন্তু বলছেন এই কেন্দ্রের যে দায়িত্বরতরা যারা আছে এবং আমরা বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যেভাবে যে পরিবেশে ভোট গ্রহণ চলছে সেটি যেন অব্যাহত থাকে, সেটি ভোট গণনা পর্যন্ত কিন্তু তারাও এই ধরনের সুষ্ঠু পরিবেশ চান এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু তৎপর রয়েছে মাঠে। তারা কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কিন্তু তারাও মাঠে কাজ করছেন। তবে আমরা বিশেষ করে দেখেছি যে এখন পর্যন্ত আমরা বিভিন্ন কেন্দ্রে খোঁজ নিয়ে দেখেছি সেখানে একেবারে কিন্তু অলস সময় পার করছে যারা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রয়েছে আনসার এবং পুলিশ সদস্যরা। তারা কিন্তু আসলে ভোটার উপস্থিতি কেন্দ্রে খুব একটা না থাকায় তারা কিন্তু এক ধরনের অলস সময় পার করছেন এবং তারাও যেটি প্রত্যাশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়বে এমনটাই প্রত্যাশা তারাও করছেন। এই ছিল আমার কাছে সৌদা রংপুর থেকে যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হালচাল, এই ছিল আমার কাছে। এর পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণের সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। সিরাজগঞ্জের শাহজাদপুরে তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তৃতীয় দফায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল 8টা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে 160টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান পদে 8 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় 4,61,100 জন ভোটার রয়েছে। আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। উপজেলায় 8টি ইউনিয়নের 48টি ভোট কেন্দ্রে 1,45,688 জন ভোটার রয়েছে। উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালীর বেগমগঞ্জ, নোয়াখালী সদর, কোম্পানিগঞ্জে ভোট গ্রহণ শুরু হয়েছে। ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এদিকে 3টি উপজেলায় মোট ভোটার সংখ্যা 11,67,582টি। 3 উপজেলায় ভোটারগণ সুষ্ঠু পরিবেশে ও নির্বিঘ্নে ভোট দিতে পারে সে লক্ষ্যে র্যাব, পুলিশ, বিজিবি, মোবাইল কোর্ট সহ 4 স্তরের নিরাপত্তা বাহিনী কাজ করছে।
ব্যাপক আনন্দ উল্লাসের সাথে এই প্রথম যশোরের অভয়নগর ও বাঘারপাড় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম এর মাধ্যমে দুটি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। পুলিশ সদস্য, আনসার সদস্য ছাড়াও র্যাব সদস্যরা, বিজিবি সদস্য, নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকছেন ভোটের মাঠে। এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ আজ বুধবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বর্তমানে ভোট গ্রহণের পরিবেশ সন্তোষজনক বলে ভোটাররা ও প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলার প্রায় প্রতিটি কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ হিসেবে বলছেন প্রার্থীরা। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতি ইউনিয়নে রয়েছে একজন করে ম্যাজিস্ট্রেট। তৃতীয় ধাপে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। জেলার ২ উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আতিকুর ইসলাম জানান, সাতক্ষীরা সদর উপজেলার ১৪০টি কেন্দ্র ও কলারোয়া উপজেলায় ৭৮টি কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,৩০,০৯৫ জন। মোট ১১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এবারে অন্যান্য প্রসঙ্গ। কুয়াকাটা সংলগ্ন দক্ষিণ উপকূলে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব রেখে গেছে ক্ষতচিহ্ন। ঝড়ের দানবীয় বায়ুচাপ আর জলোচ্ছ্বাসের প্রভাবে নিঃস্ব হয়ে গেছে কয়েক হাজার পরিবার, ভেসে গেছে কয়েক হাজার ঘের পুকুরের মাছ। ক্ষতিগ্রস্তরা বলছেন, রেমালের তাণ্ডব লীলা ছিল দুঃস্বপ্নের মতো। উপকূলবাসীর দাবি, দুদিনব্যাপী স্থায়ী ঘূর্ণিঝড় রেমাল বদলে দিয়েছে তাদের পূর্বের সকল অভিজ্ঞতা। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ১৯৭০ সাল থেকে দীর্ঘ ৫৪ বছরেও এতটা স্থায়ী ও বিধ্বংসী ঘূর্ণিঝড় দেখেনি পটুয়াখালীর কলাপাড়া কুয়াকাটার উপকূলীয় মানুষ। দুদিন ধরে বয়ে চলা দানবীয় এ ঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে ৮ শতাধিক বাড়িঘর, যার মধ্যে ১.৫ শতাধিক সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এই ঝড়ের কবলে পড়ে স্রোতের টানে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে এক যুবক। কয়েক দফা উচ্চ জোয়ারের প্রভাবে অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে নিঃস্ব হয়েছে কয়েক হাজার মৎস্যচাষী। অন্তত ১০ লক্ষ টাকার মাছ পণ্য চলে গেছে। আমি এখন বর্তমানে নিঃস্ব অবস্থায় আছি। কি করব, হতাশ। ৩০টা হাঁস ছিল, 5টা ছাগল ছিল, সব নষ্ট হয়ে গেছে। আমার ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। অপরদিকে জলোচ্ছ্বাসের প্রভাবে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছে নিম্নাঞ্চলে বসবাসরত হাজার হাজার মানুষ। তারা বলছেন, ভেজা উনুনে হাঁড়ি না ওঠায় শুধুমাত্র বিস্কুট আর শুকনো খাবার খেয়েই জীবন রক্ষা করছে বন্যা কবলিতরা। আমি ঘরের মধ্যে ছিলাম, রাতে আল্লাহ আমাদের বাঁচাইছে। কোনো মালামাল রক্ষা করতে পারিনি আমরা। ঘরে থাকা অবস্থায় গাছ পড়ছে, বাচ্চা কাচ্চা লই অকুল নেমে গেছি। এখন ঘরে থাকার মতো পরিবেশ নাই, রান্না বাড়াও নাই, ঘরের ভিতরে বন্যে সবকিছু লই গেছে। মুড়ি আর বিস্কুট দিয়ে গেছে, আর কোনো খাবার আমরা পাইনি। বন্যায় আমার নিয়ে গেছে। আমি যে দুগা বউ বাচ্চা ফলাবার নিয়ে যে এখন খামো, এরকম কোনো আমার পরিস্থিতি নাই। আমার ঘরে কোনো মালামাল নাই, সব পানি এসে বাসায় লই গেছে। মৎস্য বিভাগ বলছে, রেমালের তাণ্ডবে অন্তত ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে উপকূলীয় চাষিদের। তবে ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত করে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিলেন মৎস্য কর্মকর্তা। চাষিরা যারা আছেন, যারা সাদা মাছ চাষি বা চিংড়ি চাষি আছেন, তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে তাদের তালিকা প্রস্তুত করছি। আশা করছি যে আমরা সরকারের মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত মাছ চাষি এবং চিংড়ি চাষিদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারব। এদিকে খাদ্যশস্য, নগদ অর্থ ও শুকনো খাবার দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৭৬০টি ঘর আংশিক কিংবা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এগুলো মোকাবেলায় আমরা এখন পর্যন্ত ১২ লক্ষাধিক নগদ টাকা, ২৫০ টন খাদ্যশস্য, ১,০০০ প্যাকেট আমাদের শুকনো খাদ্য সহ পর্যাপ্ত প্রস্তুতি আমাদের রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকেই পর্যাপ্ত পরিমাণ সহায়তা পাবেন। ধ্বংসযজ্ঞের ভেতর থেকেই আবারও ঘুরে দাঁড়াবে উপকূলের মানুষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ভোলার উপকূলের পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝড়ে বিধ্বস্ত ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের সাইক্লোন সেন্টারে এ ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল। এ সময় তিনি ঝড়ে অধিক ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারে ত্রাণ তুলে দেন। পরে তিনি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন শেষে একইভাবে ভেলুমিয়া এলাকায় ত্রাণ বিতরণ করেন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লক্ষ্মীপুরের মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে ও অতিবর্ষণে জেলার 20টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে কয়েক হাজার পরিবার, প্রায় 700 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় প্রাণহানি ঘটেছে একজনের। অনেক স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। কমলনগর সদর সহ 3 উপজেলায় প্রায় 2 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবর্ষণ ও জলোচ্ছ্বাসের পানিতে নিমজ্জিত হয়েছে গ্রীষ্মকালীন শাকসবজি, রোপা আউশ এবং আউশের বীজতলা, পানির বরজ, ডাল সহ অন্যান্য ফসল। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে 2 দিন মুষলধারে বৃষ্টি ও দমকা হাওয়ায় বরিশালের গৌরনদী ও আগলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় ও বাতাসের সাথে মাঝারি ও ভারী বৃষ্টিতে গাছপালা উপড়ে পড়ে। কাঁচা ঘরবাড়ি, পান বরজ, উঠতি সবজি ক্ষেত বিধ্বস্ত হয়েছে। কিছু নিচু মাছের ক্ষেত তলিয়ে গেছে। সড়কের পাশে গাছপালা উপড়ে পড়ে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যাহত হয়েছে। সেই সঙ্গে এ পর্যন্ত অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ মোবাইল নেটওয়ার্কও বিপর্যস্ত হয়ে পড়েছে। বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে এসব ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খান, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা অশোক কুমার। এমপি আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল আলমকে যশোর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত 10:30টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মৎস্য হ্যাচারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মৎস্য শ্রমিক পরিচয়ে সাইফুল 5 দিন ধরে সেখানে আত্মগোপনে ছিলেন। জানা গেছে, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও বোমা তৈরির বিস্ফোরক উদ্ধার করা হয়। এছাড়া তিনি 3টি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি। যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, সাইফুল নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা। সে ভারতে পলাতক ছিল। গত 19 মে যশোরে ফেরে। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, রাতে ভগীরথপুর মাজার বাসস্ট্যান্ড এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন মাহবুবুল হাসান। পথে 7 থেকে 8 জন অস্ত্রধারী দুর্বৃত্ত মাহবুব হাসান সহ তার সঙ্গে থাকা লোকজনের উপর হামলা করে। এ সময় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে 3 জন আহত হন। ময়মনসিংহের ভালুকায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজের 6 ঘণ্টা পর রাফি নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাতে উপজেলার তামাত পূর্ব এলাকায় ঘটনাটি ঘটে। ময়মনসিংহ ফায়ার সার্ভিস সহকারী স্টেশন অফিসার জানান, খবর পেয়ে 6 ঘণ্টা খোঁজাখুঁজির পর রাফির মরদেহটি পাওয়া যায়। স্থানীয়রা জানায়, রাফি দুপুরে তার বন্ধুদের সাথে পাশের বাড়ির পাশে মরাপুরা খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে রাতে রাফির লাশ উদ্ধার করা হয়। টাঙ্গাইলের মধুপুরের বোমা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানের হেলপারের মৃত্যু হয়েছে। ভোর 4:45টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হিমায়ুল কবির জানান, খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। আহত চালককে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। জামালপুরের ইসলামপুরে কাফন পরানো অবস্থায় অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করা হয়েছে। জামালপুরের ইসলামপুর ধর্মকুড়া বাজারের পৌর মার্কেটের সামনে থেকে কাফনের কাপড় মোড়ানো অবস্থায় অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ জানান, ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়িতে এলএসডি গোডাউনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ উপলক্ষে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের না জানিয়ে কৃষকদের উপস্থিতি ছাড়াই উন্মুক্ত লটারির মাধ্যমে 626 জন কৃষক নির্বাচন করেন উপজেলা নির্বাহী অফিসার আল কামাহ তমাল। উপজেলার খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার উপস্থিত ছিলেন। যশোরের মনিরামপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা নিশ্চিতকরণ লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মনিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর যশোরের উপপরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সৈয়দ রবিউল ইসলাম। ঝিনাইদহের মহেশপুর দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও সততা স্টোরের অনুকূলে অর্থ প্রদান হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান। মাদারীপুরের কালকিনিতে দরিদ্র জেলেদের মাঝে 20টি 3 হুইলার ভ্যান বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে মৎস্য অধিদপ্তরের অধীন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে মঙ্গলবার এই রিক্সা ভ্যান বিতরণ করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জুলফিকার আলী। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।